Hello, I'm Sanaz. You are watching Learning English with মোল্লা। আমরা এর আগে দুটো ভিডিওতে পরপর প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ বন্ধুরা, আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, কারণ টেন্সটা তো কমপ্লিট করতে হবে। তাহলে আজ আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মতোই ফিউচার টেন্সেরও চারটা ভাগ, অর্থাৎ সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করি না বললেই চলে, সেই জন্য এই টেন্সটা দরকার নেই। ঠিক আছে, আমরা প্রথম তিনটে টেন্স এখানে আজকে ডিসকাস করব। তাহলে প্রথমেই সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কখন হবে? সিম্পল ফিউচার টেন্স আমরা কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝাতে। ভবিষ্যতে, ইন ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝাতে আমরা ব্যবহার করব সিম্পল ফিউচার। প্রত্যেকটা টেন্সের মতো এরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব। ভার্ব মানে মেন ভার্ব, ঠিক আছে? এখানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বোঝা গেল কি বললাম? সাবজেক্ট, তারপরে শ্যাল উইল, শ্যাল উইলটা ফিউচার টেন্সে হয়, তারপরে ভার্ব মানে মেন ভার্ব, ভার্বের এটা মোডাল অক্সিলারি আমরা জানি, ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো স্যার কোথায় শ্যাল বসাবো, কোথায় উইল বসাবো? ওয়েট, আমি বলে দিচ্ছি। শ্যাল বসাবো আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, শ্যাল বসাবো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ শ্যাল বসাবো আই আর উইয়ের পর, আই আর উইয়ের পর আমরা শ্যাল বসাবো। ঠিক আছে, বাকি সবারই পর উইল বসাবো নর্মালি। যেমন দেখো, এক্সাম্পল দিচ্ছি, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। কিন্তু আমি যদি এটা হি করি তখন কি হয়ে যাবে? হি উইল, সরি, এক্সট্রিমলি সরি, এখানে এইচটা দেওয়া হয়নি, শ্যাল। ওকে, আমরা যদি এখানে হি বসাই তাহলে এটা হয়ে যাবে হি উইল গো টু স্কুল, হি উইল গো টু স্কুল। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা বলতেই পারো তোমরা যে তাহলে স্যার শ্যাল আর উইলটা বসবে, শ্যাল বসবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, উইল বসবে বাকি অন্যান্য ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এটা নর্মাল রুলস, জেনারেল রুলসে ফার্স্ট পার্সনের পর শ্যাল আর সেকেন্ড এবং থার্ড পার্সনের পর উইল। কিন্তু যখন আমরা ট্রেস দেবো, ট্রেস বলতে জোর দেবো, যেমন এখানে দেখো আই শ্যাল গো টু স্কুল, মানে আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, নাও যেতে পারি, স্কুলে যাব, এখন এখন মনস্থির করেছি আমি স্কুলে যাব। বেশ, আমি যখন স্ট্রেস দেবো অর্থাৎ ফোর্স করব তখন হবে আমি স্কুলে যাবই, আমি বিদ্যালয়ে যাবই, অর্থাৎ ফোর্স হচ্ছে। তখন কিন্তু আর শ্যাল হবে না, তখন কি হবে? তখন হয়ে যাবে উইল, অর্থাৎ তখন এই শ্যালটা হয়ে যাবে উইল। ঠিক আছে, অর্থাৎ জেনারেল নিয়মে ফার্স্ট পার্সনের পর শ্যাল, সেকেন্ড এবং থার্ড পার্সনের পর উইল। যদি ট্রেস দিই, ফোর্স দিই, তাহলে ফার্স্ট পার্সনের পর উইল, সেকেন্ড এবং থার্ড পার্সনের পর শ্যাল, জাস্ট অপোজিট। ক্লিয়ার? এরপরে আমরা কি করব? এরপর আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস মানেই তোমরা বুঝতে পারছো যে কাজটা চলছে এরকম বোঝাতে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? না ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে, ভবিষ্যৎকালে ফিউচারে কোনো কাজ হতে থাকবে, এখন হয়নি, অতীতেও হয়নি, ভবিষ্যতে হতে থাকবে, এরকম যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? না ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ঠিক আছে, এর ফর্মুলাটা কি? সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি। কোথায় শ্যাল বি, কোথায় উইল বি? ওই যে আগের নিয়ম যেটা আমি সিম্পল ফিউচারে বললাম, একই রুলস। তাহলে সাবজেক্ট, শ্যাল বি, উইল বি, তারপরে মেন ভার্ব বা ভার্ব যাই বলো, সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যদি থাকে, না থাকে তা দরকার নেই। ঠিক আছে,
তাহলে কি বুঝলে না, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, একটা এক্সাম্পল দেওয়া হোক। আই শ্যাল বি ডুইং দ্য জব। অর্থাৎ আমি কাজটা করতে থাকবো, করিনি এখন, আমি কাজটা করতে থাকবো, ভবিষ্যতে করতে থাকবো। ঠিক আছে, আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, তোমরা যদি চাও আমি আরও এক্সাম্পল দিয়ে দেবো। কি দেওয়া যেতে পারে দেখো, যদি বলো এইটাকে, যদি বলো তোমরা কাজটা করতে থাকবে, তাহলে ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তোমরা কাজটা, এখানে আমি লিখেছি যে আমি কাজটা করতে থাকবো, অর্থাৎ আই শ্যাল বি ডুইং দ্য জব। যদি এখানে বলে যে তোমরা কাজটা করতে থাকবে, তাহলে ইউ উইল বি ডুইং দ্য জব। ঠিক আছে, এটা অন্য এক্সাম্পল দিয়ে দেখাই যে আমরা খেলতে থাকবো বা তাহারা খেলতে থাকবে। দে উইল বি প্লেইং, অর্থাৎ তাহারা খেলতে থাকবে। দেখো সাবজেক্ট উইল বি হয়েছে, আর এখানে মেন ভার্বের সাথে আইএনজি, দে উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে। কি খেলতে থাকবে, এখানে অবজেক্ট বলেনি, আমার দেওয়ার দরকার নেই। যদি বলতো তারা ফুটবল খেলতে থাকবে, তাহলে আমি ফুটবল বসিয়ে দিতাম, যেহেতু এখানে বলেনি তাই আমার বসানোরও প্রয়োজন নেই। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে যাব নেক্সট পার্টে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো দেখো, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ হয়ে যাবে বোঝাতে। আবার বলছি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ হয়ে যাবে বোঝাতে, বা ভবিষ্যতে দুটি কাজ ঘটবে, যে কাজটা আগে ঘটবে সেই কাজটার ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। আবার বলছি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে যাবে, এটা সিঙ্গেল ওয়ার্ক হতে পারে, সিঙ্গেল ক্লোজ। আর একটা হচ্ছে যে দুটো কাজ ভবিষ্যতে ঘটবে, কিন্তু যেটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে আমরা কি করব, ফিউচার পারফেক্ট। আর যেটা পরের ঘটবে সেটার ক্ষেত্রে সিম্পল ফিউচার নয়, সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার? আমরা যেরকম প্রেজেন্ট পারফেক্টে বলছিলাম দুটো কাজ থাকলে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা সিম্পল প্রেজেন্ট, বা পাস্ট টেন্সে বলছিলাম দুটো ওয়ার্ক থাকলে একটা পাস্ট পারফেক্ট হবে আর একটা সিম্পল পাস্ট হবে, মানে পাস্টেই থাকছিল। কিন্তু ফিউচারে উল্টো, ফিউচারে হচ্ছে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট। ক্লিয়ার? চলো এখানে তাহলে ফর্মুলাটা কি, এখানে ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখানে হ্যাজের কোনো গল্প নেই, ঠিক আছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। কোথায় শ্যাল কোথায় উইল, ওই যে ফার্স্ট পার্সনের পর শ্যাল আর সেকেন্ড থার্ড পার্সনের পর উইল, জেনারেলি ট্রেস দিলে উল্টে যাবে, ঠিক আছে? এখানে হ্যাজের কোনো গল্প নেই, ঠিক আছে? হি থাকলেও হ্যাভ হবে। তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ, তারপরে উইল হ্যাভ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকবে, ঠিক আছে? বেশ, তাহলে কি বোঝা গেল যে ফিউচার পারফেক্ট আমরা দুইভাবে ইউজ করি। একটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট ব্যবহার করি। আর একটা হচ্ছে দুটো কাজ ভবিষ্যতে হবে, যেটা আগে হবে তার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে তার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট। তাহলে এই দুটোর আমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। যেমন দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন I shall have written the letter by that time. এই দ্যাট টাইমটাই হচ্ছে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ একটা
পার্টিকুলার সময় উল্লেখ করা হয়েছে, সেই জন্য সেটাকে দ্যাট টাইম বলা হচ্ছে। দ্যাট মানেই হচ্ছে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, দ্যাট টাইম মানে। ওকে, তাহলে আমি যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা করে ফেলবো, সেই জন্য এখানে আমি ব্যবহার করব ফিউচার পারফেক্ট, অর্থাৎ আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। ওই সময়ের মধ্যে আমি চিঠিটা লিখে থাকবো। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্টে যেরকম দুটো অ্যাকশন থাকতো, ফিউচার পারফেক্টে কিন্তু একটা অ্যাকশনও হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কি করব, একটা অ্যাকশনেই ফিউচার পারফেক্ট ইউজ করব। আর যদি দুটো অ্যাকশন থাকে, তাহলে যে কাজটা আগে হবে তার ক্ষেত্রে ব্যবহার করব আমরা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এক্সাম্পল দেখো, আমি বাংলাটা বলছি, বাবা আসার আগে, বাবা আসার আগে আমি পড়তে থাকবো। বাবা আসার আগে আমি পড়তে থাকবো, পড়া, রিড, রিড। বাবা আসার আগে আমি পড়তে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ রেড, আই শ্যাল হ্যাভ রেড বিফোর মাই ফাদার কামস। দেখো, আই শ্যাল হ্যাভ রেড, আমি পড়তে থাকবো কখন, বিফোর মাই ফাদার, বিফোর মাই ফাদার কী হবে, সিম্পল প্রেজেন্ট। কী হবে এটা, কাম হবে, কামস হবে। কারণ কি, কারণ হচ্ছে মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, আর এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট, সেই জন্য আমরা জানি সিম্পল প্রেজেন্টে কি হয় না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে যেহেতু ই আছে তাই শুধু এস যোগ হলো। বোঝা গেল? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল কি দিচ্ছি না, তাহারা শিক্ষক মশাই আসার আগে, শিক্ষক মহাশয় আসার আগে তারা গল্প করতে থাকবে। শিক্ষক মহাশয় আসার আগে তারা গল্প করতে থাকবে। কোন কাজটা আগে হচ্ছে, তারা গল্প করতে থাকবে। তাহলে দে, দে উইল, দে উইল, উইলের পর কি হবে, দে উইল হ্যাভ। আচ্ছা, আর একটা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিই এটা, তাহলে তোমাদের সুবিধা হবে। শিক্ষক মহাশয় আসার আগে, শিক্ষক মহাশয় আসার আগে তারা অঙ্কটি করে রাখবে। এটা খুব ভালো বোঝা যাবে। শিক্ষক মহাশয় আসার আগে তারা অঙ্কটি করে রাখবে। তাহলে দে উইল হ্যাভ ডান, দে উইল হ্যাভ ডান দ্য সাম, দে উইল হ্যাভ ডান দ্য সাম কখন, বিফোর, বিফোর দ্য টিচার, বিফোর দ্য টিচার কামস। যেহেতু টিচার থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ঠিক আছে, এখানে তুমি বিফোর যে কাজটা আগে হবে সেটা যদি আগে বসাই তাহলে বিফোর, আর যদি আমি পরের কাজটা আগে বসাই তাহলে আফটার। তখন কি হবে, আফটার যদি বসাই তাহলে দ্য টিচার কামস আফটার দে উইল হ্যাভ ডান দ্য সাম, দ্য টিচার কামস আফটার দে উইল হ্যাভ ডান দ্য সাম। ক্লিয়ার? এরপরে, এরপরে কি বোঝাবো, এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে না, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে থাকবে যদি বোঝাই, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই টেন্স আমরা ব্যবহার করি না বললেই চলে। মডার্ন গ্রামারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না। সেই জন্যে এই টেন্সটা আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম যে ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকলে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। স্ট্রাকচার কিন্তু একই, সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এটা আমি আর বিস্তারিত বোঝাচ্ছি না, কারণ এটা ইউজ হয় না, এরা মাথা থেকে ফেলে দাও, এটা দরকার নেই। শুধু ফিউচারের প্রথম তিনটে ভাগ যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। ওকে গাইজ, আশা করি তোমাদের ফিউচার টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ টেন্স সিরিজের যে ভিডিওগুলো আজকে সেটা শেষ হয়ে গেল।
যদি তোমরা এনজয় করো তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।